হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন এবং আমি একজন এক্সট্রাঅর্ডিনারি। সো তোমরা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা নর্ডেন কলেজের ভর্তি গাইডলাইন নিয়ে কথা বলবো। সো তোমাদের সবার মনের মধ্যে নর্ডেন কলেজ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। সো তুমি যদি আজকের এই ভিডিওটা দেখো, তাহলে তোমার যত প্রশ্ন তোমার মধ্যে আছে, তোমার মনে লুকায়িত আছে, সবগুলো প্রশ্ন তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবে। এবং তারপরেও যদি তোমার সমস্যা থাকে, যে কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট, ইনশাল্লাহ। সো চলো আমরা শুরু করি বেশি না কথা বলে। সো ফার্স্ট অফ অল, কেন এনডিসি? আসলে সবাই এনডিসি কেন পড়তে চাই, বা কেন এনডিসি কে সবাই কলেজ হিসেবে বেছে নেই? সো অবশ্যই এর পিছনে একটা রিজন আছে। সো এনডিসি অবশ্যই ভালো একটা কলেজ, বাংলাদেশের বলতে পারো খুব টপ লেভেল একটা কলেজ। সো এখানে ভালো হওয়ার এবং তোমার এখানে বেছে নেওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন ধরো, রেজাল্টে বলো, তাদের রেজাল্ট, এইচএসসি রেজাল্ট বলো, বা বিভিন্ন এডমিশনে, বিশেষ করে বুয়েট মেডিকেল থেকে শুরু করে ঢাকা ভার্সিটি বা প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার মধ্যে দেখবা যে এনডিসির ছেলেপেলেরা যে পরিমাণ চান্স পায়, এটা অবশ্যই ঈর্ষণীয়। সো দ্যাটস এনডিসির রেজাল্ট তো অবশ্যই টপ নচ, এর জন্য অবশ্যই এনডিসি কে অনেকে বেছে নেই। নাম্বার টু হচ্ছে ডিসিপ্লিন। মানে এনডিসি সবচেয়ে স্ট্রং একটা বিষয় হচ্ছে ডিসিপ্লিন। এখানে প্রত্যেকটা বিষয় অনেক, মানে প্রত্যেকটা জিনিস অনেক ডিসিপ্লিনের সাথে করা হয়। সো দ্যাটস এনডিসি কে অবশ্যই সবাই প্রায়োরিটিতে রাখে। এখানে টিচার, স্টুডেন্ট সবাই অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলে। সো এইটা অবশ্যই অনেক পজিটিভ একটা দিক এনডিসির জন্য। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, কলেজ কুইজ পরীক্ষা হয়, সপ্তাহে 2টা কুইজ পরীক্ষা হয়, কুইজ। তো এই কুইজটা যেটা করে যে আমাদের অনেক হেল্প করে। এখানে প্রশ্নটা অনেক কম টাইম থাকে, 30 মিনিট টাইম থাকে, এখানে আমাদের আনসার করতে হয়। সো এইখানে যে একটা কম্পিটিটিভ যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় এই কুইজের মাধ্যমে, এটা অবশ্যই আমাদের নেক্সট ডে বিশেষ করে এডমিশনে অনেক ভাবে হেল্প করে। সো এই কুইজের এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে র্যাঙ্কিং সিস্টেম আছে। র্যাঙ্কিং সিস্টেম, এই কুইজের মার্কটা অবশ্যই র্যাঙ্কিং এ কাজে লাগে। সো র্যাঙ্কটা আসলে করা হয় কিভাবে? কুইজের মার্ক এবং আমরা সেন্টার 1 সেন্টার 2 এগুলো দেই, তারপরে ফার্স্ট ইয়ার পর একটা মানে র্যাঙ্ক আসে, মানে সেন্টার 1 এর পরে, এন্ড সেকেন্ড ইয়ারে তোমার সেন্টার 2 দেওয়ার পরে আবার আরেকটা র্যাঙ্ক আসে। সো এখানে কুইজের 40% মার্ক এখানে ইনক্লুড করা হয়। তো এই যে তোমার র্যাঙ্কটা সবাই মানে আগে রাখার জন্য বা র্যাঙ্কটা ভালো রাখার জন্য অবশ্যই সবাই কুইজে ভালো করার চেষ্টা করে, কারণ কুইজের মার্কটা র্যাঙ্কে অবশ্যই অনেক ইফেক্ট ফেলায় আর কি, বা এটা কাজে লাগে। সো দেখা গেছে কি, সবাই এই র্যাঙ্কটা ভালো করার জন্য হইলেও কুইজে পড়াশোনা করে। কুইজে পড়াশোনা করলে তার র্যাঙ্কটা ভালো আসবে। আর এখানে বিশ্বাস করা হয় যে এমবিসিতে ভালো র্যাঙ্ক থাকলে সে একটা ভালো একটা জায়গায় যেতে পারবে, বা ভালো একটা ভার্সিটিতে বা ভালো একটা জায়গায় চান্স পাই। এটা একটা বিষয় আর কি। সো কুইজটা অবশ্যই আমরা সবাই সিরিয়াসলি নিই, এবং কুইজটাকে আসলে সিরিয়াসলি নেওয়ার জন্য অবশ্যই আমাদের একাডেমিকলি আমরা অনেকটা লাভবান হই। যেমন আমরা যদি কেউ কুইজের জন্য পড়ি, প্রতি সপ্তাহে দুই দিন থাকে, 2টা কুইজ থাকে, তো কুইজের জন্য যদি কেউ পড়ে, তাহলে দেখা গেছে কি তার সিলেবাসটা শেষ হয়ে যায়, স্মুথলি শেষ হয়ে যায়। সো এই কুইজটা অবশ্যই এখানে অনেক আমাদের হেল্প করে। তারপরে এখানে টিচার, এখানে প্রত্যেকটা টিচার অনেক ফ্রেন্ডলি হয় এবং খুবই এফোর্ট দিয়ে আমাদেরকে পড়ায়। সো তোমার যদি কোনো সমস্যা থাকে, তুমি যদি স্যারকে বলো, তাহলে স্যার অবশ্যই খুবই ফ্রেন্ডলি এবং খুবই তোমার এফোর্ট দিয়ে তোমাকে বোঝাবে। সো এটা অবশ্যই অনেক হেল্প করে আমাদেরকে। সো এই যে তোমাদের স্যার এবং স্টুডেন্ট সবার যে এফোর্টটা, এই এফোর্টটাকে অবশ্যই মানে আমাদের এনডিসি ভালো একটা রেজাল্টের জন্য অবশ্যই ভূমিকা পালন করে। তারপরে এখানে আরো কিছু বিষয় আছে, যে তোমার এখানে যে ভর্তি হয় নরমালি কারা। তুমি দেখবা তোমার এলাকায় যে টপার স্টুডেন্ট আছে, বা তোমার ক্লাসের বা তোমাদের স্কুলের যে ফার্স্ট বয় সেকেন্ড বয় থাকে, তারা নরমালি তারা এনডিসিতে চান্স পায়। বিশেষ করে বিভিন্ন জেলা স্কুল থেকে শুরু করে ভালো ভালো স্কুলগুলো থেকে মেনলি স্টুডেন্ট এখানে ভর্তি হয়। সো এই যে একটা ভালো স্টুডেন্টের যে একটা এনভায়রনমেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্ট তোমার আশেপাশে ভালো, তুমি তোমার প্রত্যেকটা স্টুডেন্ট আশেপাশে ভালো, তাহলে যেটা হয় যে সবাই কি পড়াশোনা নিয়ে অনেক বিজি থাকে, বা অনেক ডিসকাস করে। তো তুমি যদি এনভায়রনমেন্টে থাকো, তাহলে তুমি ওদেরকে থেকে অবশ্যই তুমি নিজে একটা ইন্সপিরেশন পাবা, তুমি নিজেও পড়ার ট্রাই করবা। সো এই যে এনভায়রনমেন্টটা অবশ্যই একটা ম্যাটার করে এখানে। এই জন্য অবশ্যই এনডিসি একটা বেস্ট একটা জায়গা তোমার জন্য, বিকজ এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট এবং সবাই পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস থাকে। তো তুমি যে কোনো হেল্প চাইলে তুমি তোমার ফ্রেন্ড বলো, তোমার টিচার বলো, সবার কাছে তুমি পাবা। এবং এখানে এই যে কলেজের যে অ্যালামনাই খুবই বিশাল এবং খুবই ভালো লেভেলের অ্যালামনাই আছে এখানে। তুমি প্রত্যেকটা জায়গায় যাও, তুমি ভার্সিটি থেকে শুরু করে বুয়েট মেডিকেল যে কোনো জায়গায় যাও, এনডিসি তুমি অ্যালামনাই পাবাই। সো এই অ্যালামনাইটা খুবই স্ট্রং, এর একটা প্লাস পয়েন্ট। সো এগুলো মেনলি এনডিসি কে মানে সবাই প্রাধান্য দেওয়ার একটা মূল কারণ, বা আরো কিছু আছে।
এই বিষয়গুলো। সো চলো এরপরে দেখি কি। আচ্ছা, এখানে কোন কোন গ্রুপের পরীক্ষা হয়? তো এখানে আসলে সায়েন্স, আর্টস, কমার্স সবারই হয়। সায়েন্স, কমার্স, তো এখানে প্রত্যেকটা গ্রুপের হচ্ছে পরীক্ষা হয়। এখানে সায়েন্সের সিট কত বলতে পারবে আসন? তো সায়েন্সের আসন সংখ্যা হচ্ছে, বাংলা ভার্সনে হচ্ছে 1810টা, এটা হচ্ছে বাংলা ভার্সনে। এন্ড ইংলিশ ভার্সনে হচ্ছে প্রায় 320টা থাকে। 320টার সিট হচ্ছে ইংলিশ ভার্সনে। তারপরে এই যে কমার্সের মধ্যে তোমার সিট সংখ্যা হচ্ছে, তো কমার্সের সিট সংখ্যা হচ্ছে তোমার 750টি। এন্ড আর্টস এর হচ্ছে এবার প্রায় 410টি। এই যে তোমার আসন সংখ্যা। তাহলে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা গ্রুপের জন্য হচ্ছে এখানে তোমার সিট বরাদ্দ থাকে। সায়েন্স একটু বেশি, বাংলা ভার্সনে 1810 জন, ইংলিশ ভার্সনে হচ্ছে তোমার 320 জন, এন্ড কমার্সে 750 জন, এন্ড হচ্ছে তোমার আর্টসে হচ্ছে 410 জন। এগুলো হচ্ছে এনডিসি সিট সংখ্যা। তারপরে আবেদন যোগ্যতা এবং ভর্তি প্রক্রিয়া। আচ্ছা, ভর্তি প্রক্রিয়া তুমি বাংলাদেশের অন্যান্য যে কলেজগুলো আছে, বাংলাদেশের 3টা কলেজ, নর্ডার্ন কলেজ, হলি ক্রস এন্ড সেন্ট জোসেফ, এগুলো হচ্ছে তোমার এডমিশন পরীক্ষা নেওয়ার পরে তোমাকে হচ্ছে ভর্তি করাবে। কিন্তু বাকি যে কলেজগুলো, এগুলো কেমনে ভর্তি করায়? নর্মালি তোমার এসএসসি পরীক্ষার যে মার্ক, সেই মার্কের উপর ডিপেন্ড করা হচ্ছে অন্যান্য কলেজগুলো ভর্তি হয়। কিন্তু এনডিসি যে ভর্তি প্রক্রিয়াটা কিন্তু ভিন্ন রকম। ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে? তোমার একটা রিকোয়ারমেন্ট থাকবে, এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে। যেমন যোগ্যতা কি হইতে পারে? যেমন সায়েন্সের জন্য বিগত বছরে যেই রিকোয়ারমেন্ট ছিল, সায়েন্সের তোমার জিপি 5 তো বসে লাগবে, GPA 5। তারপরে হচ্ছে কমার্সের জন্য কমার্স এন্ড আর্টস, আচ্ছা কমার্সের জন্য ছিল 4.00 জিপিএ, ঠিক আছে। এন্ড আর্টস এর জন্য ছিল হচ্ছে 3 পয়েন্ট ছিল 3.00। এবং কেউ যদি তোমার এখানে গ্রুপ শিফট করতে চায়, যে হ্যাঁ আমি সায়েন্স থেকে কমার্সে যাবো বা আর্টসে যাবো, তাদেরও সুযোগ থাকে। তো সায়েন্স থেকে কমার্সে, আর্টস কমার্সে যাওয়ার অনেকগুলো সুযোগ থাকে। So, যারা হচ্ছে আর সায়েন্স থেকে আর্টসে যাবে বা কমার্সে যাবে, তাদের হচ্ছে জিপিএ 4.25 থাকতে হবে সায়েন্সে। সো এবং হচ্ছে অনেকে কমার্স থেকে তোমার আর্টসে যেতে পারবে, সেখানে তোমার জিপিএ সম্ভবত লাগে 3.50। সো এই সুযোগটা তোমার থাকে। সো প্রথমত কি তোমার সিলেক্ট মানে আবেদন যোগ্যতা তোমার যদি পূর্ণ হয়, রিকোয়ারমেন্ট তোমার পূর্ণ হয়, দেন তুমি অ্যাপ্লাই করতে পারবা। যেমন সায়েন্সের জন্য জিপিএ 5 তোমার পাওয়া লাগবে, দেন তুমি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তুমি এখানে এক্সাম দিতে হবে। তোমার এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার পরে তুমি চান্স পাও। প্রতি বছর যেটা হয় যে ভাইবা হয়, তারপর ভাইবা বা খুব কমই আছে যে ভাইবা হয় না, মানে 1-2 বার ভাইবা হয় নাই, বাট ম্যাক্সিমাম ভাইবা কিন্তু হয়। সো তোমাকে ভাইবা দিতে হবে। ভাইবা চান্স পাওয়ার পরে তুমি চূড়ান্ত ভাবে হচ্ছে সিলেক্ট হবা। সিলেক্ট হওয়ার পরে দেন তুমি ভর্তি হতে পারবা। সো এটা হচ্ছে ভর্তি প্রসেস। সো তারপরে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ভাই? সো এইটা সবচেয়ে বেশি প্রশ্ন করা যে ভাইয়া আসলে নর্ডার্ন কলেজের যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হয়, তাই না? সো এটা সবচেয়ে বেশি প্রশ্ন আমরা পাই। সো এখানে প্যাটার্নটা যদি বলতে যে আসলে কেমন হয়, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বিকজ প্রত্যেক বছর কিন্তু প্যাটার্নটা কিছু না কিছু চেঞ্জ করে। যেমন অনেক সময় তোমার এমসিকিউতে হয়, অনেক সময় তোমার শর্ট কোয়েশ্চন হয়, তারপর অনেক সময় তোমার রিটেন টাইপের হয়, আবার অনেক সময় মিক্স করে দেই। সো অনেকভাবে কিন্তু তোমার হইতে পারে প্রশ্ন। সো কোন সময় কোন বছরে কিভাবে হবে, এটা কিন্তু আমরা কি বলতে পারবো না। সো প্রশ্ন প্যাটার্নটা অনেকভাবে হইতে পারে। ইভেন অনেক সময় এমন থাকে যে তোমার গ্যাপ ফিলিং থাকে, যে হ্যাঁ শর্ট কোয়েশ্চন থাকে আবার গ্যাপ ফিলিং থাকে, মিলিয়ে দেই। যেমন গত বছর এরকম হয়েছিল। তারপরে চলো যে কি কি আসে অথবা কি কি পড়তে হবে। আচ্ছা সায়েন্সের, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, সো আমি সায়েন্স গ্রুপ নিয়ে একটু আলোচনা করবো। তো সায়েন্সে আসলে পরীক্ষা হয় কি বিষয়ে? সো তোমার যেই সার্কুলার আছে, ভর্তি সার্কুলার, ওইখানে কিন্তু তোমার বলে দেওয়া থাকবে যে কোন কোন সাবজেক্টের উপর তোমার এক্সাম হবে। যেমন আমাদের সময় বা এর পরের বছর বলো, এখানে তোমার মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি অ্যান্ড ইংলিশ অ্যান্ড বাংলা।
আবার মাঝে মাঝে তোমার আইসিটিও আসে বা জিকো আসতে পারে। তো এই যে 6টা বিষয়, এটা ম্যাক্সিমাম হচ্ছে পরীক্ষা হয়, বা আমাদের সময় ব্যয়ের পরের বছর ব্যয়ের আগের বছর হচ্ছে এই বিষয়গুলোর উপর হচ্ছে পরীক্ষা হয়েছিল। তাইলে এখানে তুমি আসলে কি পড়বা, তোমার সিলেবাসটা কি তোমার জানতে হবে না? তো সার্কুলারে খুব সুন্দর করে বলা থাকে যে তুমি যেই বছরে এসএসসি পরীক্ষা দাও সেই সিলেবাস এখানে পরীক্ষা হয়। বা অনেকে প্রশ্ন করে, ভাই এখানে কি তোমার আটলান্টিক মহাসাগর থেকে প্রশ্ন দেয়? না, তোমার মেইন বই থেকে। তোমার মেইন বই তুমি ভালো করে পড়বা, এটা তোমার হচ্ছে তোমার সিলেবাস। এখানে তুমি এসএসসি লেভেলে যদি ভালো করে পড়াশোনা করো তোমার মেইন বইটা, তাহলে তুমি কি পড়বা? তোমার যে এসএসসি লেভেলে যে বইটা আছে, এসএসসি লেভেলে যে বইটা আছে 9 10 এর বইটা, এটা লাইন বাই লাইন তুমি পড়বা, লাইন বাই লাইন। তুমি লাইন বাই লাইন যদি পড়ো তাহলে তোমাকে এখানে আটকাতে পারবে না, কারণ এখানে প্রশ্ন করো একদম বেসিক থেকে এবং তোমার লাইন বাই লাইন থেকে। তুমি এমন হইতে পারে তুমি এমন একটা লাইন স্কিপ করলা যে লাইন থেকে এখানে এক্সামে আসা পড়ে, বা ধরো বোর্ড কোশ্চেন যেগুলো আসে তোমার কি সচরাচর এগুলো দিবে না, এরকম দিবে না, খুবই কম দিবে। কিন্তু তোমার আসবে লাইন বাই লাইন থেকে, যদি তুমি খুব ভালো করে পড়ো প্রত্যেকটা কনসেপ্ট বেসিক সহ, দেন তুমি এখান থেকে আসতে পারবে, মানে লাইন বাই লাইন পড়লে তুমি এখানে পারবা। বিশেষ করে ফিজিক্সে বলি, ফিজিক্স এবং ম্যাথটা এই দুটাকে হচ্ছে আমরা এক ক্যাটাগরি দিতে পারি, ফিজিক্স এবং ম্যাথ এই যে এটাকে হচ্ছে এক ক্যাটাগরি বলতে পারি। তো এখানে কেমন প্রশ্ন আসে, নর্মালি হচ্ছে একটু বেশি ম্যাথমেটিক্যাল আসে, খুব বেসিক থেকে খুবই সুন্দর প্রশ্ন আসে। কিন্তু এই বলেই না যে তুমি সংজ্ঞা টাঙ্গা বাদ দিবা না, কারণ এই যে গত বছরের কথা বলবো, এর আগের বছর বলি, একটা ঘটনা ঘটছে। এখানে তোমার ম্যাথমেটিক্যাল না এসে বিভিন্ন সংজ্ঞা আছে। কেমন সংজ্ঞা? বৃত্তকলা কাকে বলে, তোমার কি প্রধান, কি যে বলে প্রধান উপকেন্দ্র কাকে বলে, এরকম প্রশ্ন আসছে। তারপরে লগারিদম কাকে বলে, এরকম প্রশ্ন আসছে। তো তোমাকে বললাম না, তোমার প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি পড়বা। আমরা যেটা করি, কি করি, আমরা হচ্ছে এসএসসি বইগুলো যে হায়ার ম্যাথ আছে, ফিজিক্স আছে বা কেমিস্ট্রি আছে, মেইন বইটা আমরা খুলি না, আমরা টেস্ট পেপার সলভ করি। ওকে ফাইন, বাট এই যে মেইন বইয়ে যে অনেক ইনফরমেশন থাকে এগুলো কিন্তু আমরা দেখি না। সো এখান থেকে কিন্তু এনএসসি প্রশ্ন করে ফেলতে পারে, এবং এটা আসলে করেছে। ঠিক আছে, তুমি আমার গত ভিডিও দেখলে অবশ্যই তুমি পাবা, 2022 23 বা 23 24 ভিডিও হচ্ছে আমি করেছি, অবশ্যই তুমি পাবা। আমি তোমাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, সো পাবা তুমি। তারপরে কেমিস্ট্রি এবং বায়োলজি, এইটা আবার একটাই বলতে পারি, এই যে কেমিস্ট্রি এবং বায়োলজি এটা হচ্ছে একটা type। তো এখানে কি আসে ভাই, এখানে তোমার কিছু আসে না, তোমার মেইন বই হুবহু মেইন বই থেকে আসে প্রত্যেকটা জিনিস। তোমার মেইন বই একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে পড়া আছে, এসএসসি লেভেলে আছে, তাহলে তুমি হচ্ছে ফিজিক্স মানে কেমিস্ট্রি বায়োলজি আটকাইবা না। তারপরে ভাই বাংলা ইংলিশ, বাংলাটা বলি। তো বাংলাটা ভাই, বাংলাটা হচ্ছে হুবহু তোমার বইয়ের প্রশ্ন আসবে। যেমন বিভিন্ন কবি পরিচিতি আছে, লেখক পরিচিতি আসে, বা বাংলা ব্যাকরণ থেকে, বাংলা সমাজ থেকে আসে, সন্ধি থেকে আসে, এগুলো বাংলা থেকে আসে। আমি বললাম না, তুমি এসএসসি তে ভালো করে তোমার মেইন বইটা পড়বা, তাহলে বাংলা তুমি আটকাবা না। ইংলিশে কি আসে, ইংলিশে বিশেষ করে প্রনাউন্সিয়েশন, সরি এখানে স্পেলিং আসে, স্পেলিং। তারপরে তোমার রাইট ইউজ অফ ভার্ব বা বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে, আবার মাঝে মাঝে তোমার বিভিন্ন তোমার সাহিত্য থেকে আসে, লিটারেচার থেকে আসে। সো এই হচ্ছে তোমার প্রশ্ন আসে আর কি, ঠিক আছে। সো আমি তোমাকে কি বুঝাইলাম, তুমি যদি তোমার এসএসসি লেভেলের বইগুলো ভালো করে পড়ো, তুমি যদি প্রত্যেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি পারবা। ঠিক আছে, অবশ্যই পারবা। তবে লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে, এমন কোনো কিছু তোমাকে স্কিপ করা যাবে না। ঠিক আছে, ধরো তুমি, হ্যাঁ আমি ম্যাথ ভালো পারি, যেহেতু এনএসসি ম্যাথ প্রশ্ন করবে না, এমন না, কারণ আমি বলতে পারি না আসলে কি প্রশ্ন আসবে, আমি এটা কেউ বলতে পারবো না। সো এক এক বছর যেহেতু এক এক রকম আসে, তোমাকে কেমন প্রিপারেশন নিতে হবে, তোমাকে সবভাবে নিতে হবে। ধরো আমি তোমাকে বলি, একটা কথা বলি, অনেক সময় তোমার এটা আসে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা তোমরা অবশ্যই দিয়ে দিবা, ফ্রি হ্যান্ড রাইটিং। আমাদের বছরে একটা ফ্রি হ্যান্ড রাইটিং আসছিল, তোমার অনুচ্ছেদ কি আসছিল, ডাকবাংলো সঙ্গে লেখো। তাহলে অনেকে যারা প্রিপারেশন মানে বলতে, যেমন আমি আমার কথা বলি, আমি নিজে আমি পারতাম, কারণ আমার এলাকাতে ডাকবাংলো আছে। সো আমি আমার যে যে নলেজটা আছে, এই নলেজটা হচ্ছে আমি 15 বাক্য বলছিল, আমি প্রায় 10 15 বাক্য হয়তো লিখতে পারছিলাম। বাট অনেকে এই জিনিসটা পারে নাই। সো তোমাকে তুমি এমনভাবে প্রিপারেশন নিবা যেন তুমি প্রত্যেকটা মানে যেভাবে আসো না কেন তুমি যেন পারো। তোমার অনুচিত আসতে পারে, এর পরে বছর ভাব সম্প্রসারণ আসছে। সো এরকম প্রিপারেশন নিতে হবে। তো তার মানে কি, তুমি মেন্টালি প্রিপারেট নিয়ে রাখবা যে যেমনি আসুক না কেন আমি যেন পারি। এজন্য তোমাকে আবারও বলি, তুমি এসএসসি লেভেলে ভালো করে পড়াশোনা করবা, ইনশাল্লাহ। তাইলে যদি মানে তোমার ভাগ্যে থাকলে অবশ্যই তুমি চান্স পেয়ে যাবা। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে ভাইবা নিয়ে, হ্যাঁ। তো রিটেনে চান্স পাওয়ার পরে অবশ্যই ভাইবা হয়, এটা ম্যাক্সিমাম সময় হচ্ছে ভাইবা হয়, খুব কম সময় আছে যে ভাইবা নেই না, 1 2 বছর আছে এরকম ভাইবা নেওয়া হয় না। সো ভাইবা নিয়ে তোমাদের জন্য অবশ্যই আমি একটা ডেডিকেটেডলি আরেকটা ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওতে তুমি একদম ভাইবা নিয়ে একদম কি করবা একটু যেটা আমি আলোচনা করবো। ঠিক আছে, সো নর্মালি ভাইবাতে তোমার আসলে বলো, তোমার কি এখানে তোমার ট্যালেন্ট বা হচ্ছে তোমার মেধা যাচাই করবে এখানে না,
বলো। আমরা হচ্ছে এক্সাম দিয়ে এসএসসি আমি হচ্ছে প্রথম এ প্লাস পাইছি, বা হচ্ছে যে রিকোয়ারমেন্ট ছিল আমরা ফিল আপ করছি। এসএসসি পরে আমরা আসছি কি তোমার পরীক্ষা দিছি, এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পরে চান্স পাইছি, দেন হচ্ছে আমরা ভাইভাতে আসি। তাহলে এখানে তোমার মেধার তো আসলে কমতি নেই, ওরা জানে তুমি তোমার মেধা আছে, মেধা আছে বিধায় তুমি হচ্ছে চান্স পাইছো, বা হচ্ছে রিটেনে তুমি চান্স পাইছো, এটা ওরা ভালো করে বুঝে। সো ভাইভাতে তোমার আসলে এখানে মেধা যাচাই করবে না, এখানে যাচাই করবে তুমি ব্যক্তি হিসেবে তুমি কেমন, বা তুমি তুমি আসলে তোমার পার্সোনালিটি কেমন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এখানে যাচাই করা হবে। তুমি আসলে ভদ্র কিনা, নম্র কিনা, তোমার চুলের স্টাইল দেখবে, তোমার পোশাক আশাক, তোমার কথাবার্তার স্টাইল, এভরিথিং এখানে দেখবে। সো এখানে তোমার কোনো মেধা যাচাই করবে না। ইভেন এখানে অনেক তুমি প্রশ্ন তোমাকে করবে, তুমি যদি নাও পারো তাও চান্স পাবে, যদি তুমি ওনাদেরকে তুমি ইয়ে করতে পারো, খুশি করতে পারো, বা তোমার ওনাদের ওনাদের কাছে তোমার ইমেজটা যদি ভালো হয়, বুঝছো। সো এখানে তুমি যদি মানে প্রশ্ন অনেক, যেমন আমার কথাই বলি, আমি নিজের ভাইভাতে হচ্ছে 2টা প্রশ্ন পারি নাই, আমি ইজিলি বলছি ভাই, সরি স্যারকে আমি সুন্দর করে নম্র ভাষায় বলছি, সরি স্যার আমি একটা আনসার জানি না, বাট আমি পারি না, আমি বলে দিচ্ছি স্যার সরি আমি পারি না বা জানি না। যদি আমি বলতাম যে হ্যাঁ কি যে ছিল ভাই, এরকম করলে ভাই তোমাকে স্যার কিন্তু কর দিবেই, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো করা যাবে না। আর অবশ্যই স্যারদের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে আমাদেরকে হাম্বল হইতে হবে, ঠিক আছে। এটা হইলো ভাইবার বিষয়। তারপরে আচ্ছা, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়, কোচিং এর কোনো প্রয়োজন আছে কিনা, এটা কিন্তু সবার প্রশ্ন থাকে ভাই, কোচিং এর প্রয়োজন আছে কিনা। আচ্ছা, এটার যদি প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে অনেকভাবে বলতে পারি। ফার্স্টে বলা হচ্ছে আমার কথা বলি, আমি কি কোচিং করছি? এক কথায় বলবো না, আমি কোচিং করি নাই, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড কোচিং করে নাই, বাট তারা কিন্তু চান্স পাইছে। তবে হ্যাঁ, সব স্টুডেন্ট কিন্তু একরকম না, কারণ আমি যেমন তুমি তেমন সেমন নাও হইতে পারো। অনেকে আছে যে তাকে যদি গাইড না করা হয়, তাকে যদি চাপ না দেওয়া হয়, প্রেশার না দেওয়া হয়, সে পড়াশোনা করে না। এখন হ্যাঁ, তুমি কোচিং করতে পারো কখন, যদি তুমি এরকম স্টুডেন্ট হও যে না তুমি নিজে নিজে পড়ো না, তোমার ওইরকম ডেডিকেটেড কাজ করে না, তাহলে তুমি কোচিং করতে পারো, বা তোমার গাইডলাইন থাকার জন্য অবশ্যই করতে পারো। যেমন এক্সাম দিতে পারো, এক্সাম দিতে যেটা হয় যে হ্যাঁ তোমার একটা আয়ত্তে থাকলা বা একটা গাইডলাইনে থাকলা, এইটার জন্য তুমি কোচিং এ ভর্তি হইতে পারো এক্সাম বেসে বা এরকম, ঠিক আছে। কিন্তু আমি বলি ইভেন নর্ডেন কলেজ, বা এটা সবচেয়ে ভালো কথা, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, নর্ডেন কলেজে তোমার যে এডমিশনের সার্কুলার দেয়, এই সার্কুলারে সুন্দর করে লিখে দেওয়া থাকে যে কোনো কোচিং এর প্রয়োজন নাই। সো বুঝছি তো, এখানে এসএসসি এর যে বই আছে, টেক্সট বই, বোর্ড বই, এগুলো ভালো করে পড়লে তোমার এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। সো কোচিং এর কিন্তু আসলে প্রয়োজন নেই, তবে তুমি যদি তোমার একে মনে করো যে ভাই আমি আসলে আমাকে চাপ না দিলে, প্রেশার না দিলে আমার পড়াশোনা হইতেছে না, বা তোমার নিজেকে হচ্ছে কন্টিনিউ রাখার জন্য তুমি চাইলে একটা কোচিং এ জয়েন হইতে পারো। এটা কি আর কি, কিন্তু সবার জন্য না কিন্তু। খরচ এবং হোস্টেল ব্যবস্থা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ তোমার খরচ সম্পর্কে জানতে হবে, তোমার হোস্টেল সম্পর্কে জানতে হবে আছে কিনা। ফার্স্ট অফ অল বলি, নর্ডেন কলেজে কোনো হোস্টেল নাই। হ্যাঁ, তবে আছে, যারা প্রত্যন্ত এলাকা থেকে আসে তাদের জন্য মার্টিন হল নামে একটা ইয়ে আছে, এখানে খুব কম সংখ্যক আছে, এরা যারা প্রত্যন্ত এলাকা থেকে আসে তাদের জন্য শুধু, আমাদের জন্য না, আমরা যারা ইন জেনারেল থেকে আসি আমাদের জন্য কিন্তু এটা না। সো হোস্টেল তো নাই, সো এবার খরচটা কেমন হতে পারে। আচ্ছা, কলেজ যখন তুমি ভর্তি চান্স পাবা, চান্স পাওয়ার পরে তোমার ভর্তি গেলে সম্ভবত 20,000 টাকার মতো, 20 থেকে 25,000 টাকা এরকম একটা, 20 থেকে 25,000 টাকার মতো একটা তোমার ভর্তি ফি লাগবে। এখানে বেতন ইনক্লুড থাকবে আর কি, মানে ভর্তি ফি প্লাস হচ্ছে 6 মাসের বেতন থাকবে আর কি। তারপরে মানে কলেজের বেতন বা সায়েন্সের বাংলা ভাষণ সম্ভবত 1600 টাকা, ইংলিশ ভাষণে একটু বেশি, আর আর্টস কমার্সের ক্ষেত্রে আর একটু কম আর কি, তবে এভারেজ এরকম 1600 থেকে 2000-এর মধ্যে থাকে। সো এটা তোমরা হচ্ছে 2 বছর টাকা দিতে হবে। সো এই হচ্ছে কলেজের আর কি। কিন্তু তোমার মান্থলি কত খরচ হবে বলতো ভাই, মান্থলি তুমি যেখানে পড়াশোনা করবা তোমার মান্থলি কেমন টাকা খরচ হইতে পারে এটা তোমাকে জানতে হবে। সো এখানে নর্মালি যেহেতু তুমি এখানে কলেজে কোনো হোস্টেল নাই বা কলেজে থাকার কোনো ব্যবস্থা নাই, তাহলে তোমাকে অবশ্যই বাইরে থাকতে হবে বা অন্য বাসায় থাকতে হবে, তাই না। সো যারা হচ্ছে গ্রাম থেকে আসে, যেমন আমাদের মতো যারা গ্রাম থেকে আসে, তারা হচ্ছে কলেজের আশেপাশে অনেকগুলো হোস্টেল আছে, মানে আরামবাগ মতিঝিল এলাকাতে অনেক হোস্টেল আছে, মানে প্রাইভেট টাইপের আর কি, প্রাইভেট হোস্টেল, তুমি টাকা দিলে এখানে থাকতে পারবা, খাইতে পারবা, এরকম আর কি। সো হোস্টেল গুলোর অনেক চার্জ থাকে আসলে, বিভিন্ন স্টুডেন্টের সার্ভিস যেমন তাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে তাদের টাকার পরিমাণটা কম বেশি হয় আর কি। সো তুমি যদি এখানে থাকতে চাও, মিনিমাম তোমার হচ্ছে 9 থেকে তোমার 10,000 টাকা হোস্টেল, হোস্টেল শুধু লাগবে, মানে তোমার থাকা, মানে খাওয়া প্লাস হচ্ছে তোমার থাকা, এই দুইটা শুধু তোমার 9 থেকে 10,000 টাকা মিনিমাম। আরো বেশি আছে, তোমার যদি আর একটু ভালো কোয়ালিটি হোস্টেল চাও তাহলে আরো একটু বেশি আছে, 12, 13, 14, 15, 20 আছে, বুঝছো। মিনিমাম তোমার এটা লাগবেই। এবার কত হইলো ভাই, তোমার কি হাত খরচ লাগবে না?
বা কলেজে পড়বা, তোমার অনেক কিছু খাতা লাগবে, কলম লাগবে, বা অনেক কিছু লাগতে পারে। সো এখানে দেখা যাচ্ছে তোমার এক একজনের তোমার খরচের মাত্রা এক এক রকম। যেমন আমার যেমন, তোমার আরো কম হইতে পারে, বেশি হইতে পারে। সো এটা ডিপেন্ড করে তোমাদের উপর। তারপরেও তো মানুষের 3,000 টাকার মতো লাগে। অর্থাৎ যদি তুমি নর্টন কলেজে পড়তে চাও, মান্থলি তোমার হতে 13 থেকে 14,000 টাকা লাগতেছেই। তাহলে তোমাকে বুঝতে হবে তোমার ফ্যামিলি কি এটা প্রোভাইড করতে পারবে কিনা তোমার। যদি তোমার ফ্যামিলি প্রোভাইড করতে পারে তাহলে অবশ্যই তোমার এখানে আসা উচিত। ঠিক আছে? এবং আরো কিছু অসুবিধা আছে যে হোস্টেল নিয়ে বলি। এখানে তোমাকে বুঝে শুনে হোস্টেলে উঠতে হবে, বা মানে একটু ভালো একটা এনভায়রনমেন্ট পেতে হবে। কারণ ভালো একটা এনভায়রনমেন্ট থাকলে তুমি পড়াশোনাটা ভালো করতে পারবে। এবং তুমি এমন হোস্টেলে উঠবা যেখানে তোমার সবাই নর্ডান কলেজে থাকে, এরকম হোস্টেল তোমাকে উঠতে হবে। তাহলে তোমার জন্য ভালো হবে। ঠিক আছে? একটা হচ্ছে তোমার অনেকের আছে এখানে অসুবিধা আছে কিছু। যেমন আমরা যারা গ্রাম থেকে আসি বা হচ্ছে ফ্যামিলির কাছ থেকে দূরে আসি, আমরা হচ্ছে এখানে প্রথম টাইমে হচ্ছে কোভিড করতে পারি না। মানে এই যে পরিবেশের সাথে হচ্ছে আমরা আহ সামঞ্জস্য সম্পন্ন, এই যে পরিবেশের সাথে আমরা হচ্ছে খাপ খাইয়ে থাকতে পারি না। ঠিক আছে? সো এই সমস্যাটা হয়। যেমন খাবার দাবার হচ্ছে আমাদের ফ্যামিলিতে যেমন খাবারটা, এখানে তো এরকম খাবার হবে না। সো কিছু সমস্যা এখানে ফেস করতে হবে। ঠিক আছে? এগুলো মাথায় রেখে তোমাকে এখানে আসা উচিত। ঠিক আছে? এগুলো অবশ্যই তোমাদের মাথায় রেখে এখানে আসা উচিত। তারপরেও অবশ্যই তোমাদের যদি এখানে তুমি চান্স পাও, পড়াশোনা করতে পারো, অবশ্যই তোমার জন্য ভালো। এটাই। তারপরে ভাই, এই তো শেষ হয়ে গেল। তারপর তোমাদের যত প্রশ্ন থাকবে প্রত্যেকে আমাদের কমেন্টে অবশ্যই কমেন্ট করবা। ইনশাআল্লাহ, I will try my best to answer you. Okay? So thanks everyone for watching my video. Goodbye.